গ্রামের এক ছোট্ট বাড়িতে স্বামীকে নিয়ে সুখে সংসার করছিল মেয়েটি। কিন্তু বিয়ের ৩ বছর পর তার স্বামীর ১০ বছরের ভালোবাসা ফিরে আসে। পুরনো ভালোবাসাকে ফিরে পেয়ে মেয়েটির স্বামী তাকে অত্যাচার করতে শুরু করে। কি করবে মেয়েটি? সে কিভাবে স্বাধীন হবে, কিভাবে নিজের জীবন গুছিয়ে নেবে, সেই নিয়ে আজকে বেশ সুন্দর মিষ্টি একটা গল্প শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যে আমার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র জুলিয়াকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে জুলিয়া জঙ্গলের মধ্যে দিয়ে কিছু ভেষজ সংগ্রহ করে ফিরছিল, এবং তার সঙ্গে আমরা পার্কার নামের একটি অপর ছেলেকে দেখতে পাই। এবার পার্কার একটি কয়েন বারবার টস করছিল, এবং সে জুলিয়াকে বলে ওঠে যে এই নিয়ে আমি ৬৪ বার টস করলাম, প্রত্যেকবারই একদিকই এসেছে। তার মানে বোঝাই যাচ্ছে যে তুমি আর আমি পারফেক্ট ম্যাচ, তোমার উচিত তোমার স্বামীকে ছেড়ে দেওয়া। এবার জুলিয়া তো বলে ওঠে যে আমার স্বামীর সাথে আমার ৩ বছরের সংসার, এবং আমি আমার স্বামীকে খুবই ভালোবাসি, সুতরাং তুমি আমার পিছনে পড়ে থেকো না। আজকে আমাকে ভেষজ সংগ্রহ করতে সাহায্য করেছো, তার জন্য ধন্যবাদ। এবং এই বলে জুলিয়া তো তাকে কিছুটা টাকা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু পার্কার তো তখনই বলে ওঠে যে জুলিয়া, তোমার স্বামীর সাথে তোমার ডিভোর্স হবেই, আমরা একে অপরের জন্য পারফেক্ট, দেখো। এবং তখনই পার্কারের কাছে একটি সৈন্য আসে, এবং সৈন্যটি বলে যে রাজমাতা পার্কারকে আবারও রাজধানীতে ডেকে পাঠিয়েছে, সুতরাং পার্কারকে এখনই এখান থেকে চলে যেতে হবে। এবার পার্কার তো বলে ওঠে যে মিস জুলিয়া, আমাদের আবারও নিশ্চয়ই দেখা হবে, এবং এই বলে সে সেখান থেকে রওনা দেয়। অপরদিকে জুলিয়া তার বাড়িতে ফিরে আসে, এবং জুলিয়া লক্ষ্য করে যে তার বাড়ির সামনে একটি বড় ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে। জুলিয়া বুঝতে পারে না যে তার বাড়িতে কে দেখা করতে আসবে, এবং তখনই সে সেখানে ইয়েলিকে দেখতে পায়। ইয়েলি তার দাসীর সাথে কথা বলছিল, এবং তারা আলোচনা করছিল যে তারা কেন এখানে এসেছে। ইয়েলি আসলে এই সাম্রাজ্যের যুবরাজের স্ত্রী ছিল, এবং এলি বলে ওঠে যে আমি যুবরাজের অপর এক উপপত্নী গর্ভের সন্তান নষ্ট করতে বাধ্য করেছি, এবং যুবরাজ তাই জন্য আমার উপর ভীষণ রেগে আছে। আমাকে এমন কিছু করতে হবে যাতে যুবরাজ আমাকে কোনো শাস্তি না দেয়। এবার দাসীটি তো বলে ওঠে যে কিন্তু আমাদের কি জেনারেল লিন কোনো সাহায্য করতে পারবে? যতই হোক ৩ বছর আগে জেনারেল লিন তো তার কাছ থেকে রিটায়ার্ড হয়ে গ্রামে চলে এসেছিল। এবং ইয়েলি তখনই বলে যে তুমি মনে হয় জানো না, কিন্তু লিন আমাকে ১০ বছর ধরে ভালোবাসে। আমাকে ভালোবেসেই ও আমাকে যুবরাজের হাতে তুলে দিয়েছিল, যাতে আমি যুবরানী হতে পারি। আমাকে রানী করার জন্য ও ওর ২০,০০০ সৈন্য যুবরাজকে সঁপে দিয়েছিল। তাহলে বুঝতেই পারছো যে ও আমাকে কতটা ভালোবাসে। আমি ওকে মিথ্যে করে বলবো যে যুবরাজের জন্য আমারই সন্তান নষ্ট হয়েছে, তাহলেই ও আমার প্রতি ইমোশনাল হয়ে পড়বে, এবং ওকে আমি রাজধানীতে নিয়ে যাব। যুবরাজ যদি দেখে যে আমার সাথে জেনারেল লিন ফেরত এসেছে, যুবরাজ কিছু করার সাহস পাবে না। এবার এই সব কথা জুলিয়া তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পায়, এবং সে বুঝতে পারে যে এই ইয়েলি অর্থাৎ যুবরানী খুব একটা সুবিধার না। জুলিয়া বলে ওঠে যে তোমরা যে আলোচনা করছো সেটা যদি রাজকুমার জানতে পারে তাহলে কিন্তু তোমার মহা বিপদ হবে, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। এবং ইয়েলি তো বলে ওঠে যে কে তুমি? তুমি কি লিনের দাসী নাকি? যা শুনেছ শুনেছ, সেই কথা যেন তোমার মুখ থেকে না বেরোয়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এবার জুলিয়া তো তখনই বলে ওঠে যে আমি লিনের দাসী নই, আমি ওর বিবাহিত স্ত্রী। রিয়েলি তো তখনই চেঁচিয়ে ওঠে যে এটা হতেই পারে না, লিন আমাকে ছাড়া কাউকে বিয়ে করতেই পারে না, ও কেবলমাত্র আমাকেই ভালোবাসে। এবার লিন তো তখনই সেখানে আসে, এবং ইয়েলি তাকে দেখেই জড়িয়ে ধরে যে লিন, কতদিন পর তোমার সাথে দেখা হলো। তুমি জানো না তুমি চলে যাওয়ার পর আমার সাথে কি কি অন্যায় হয়েছে? কিন্তু এই মেয়েটাকে, এই মেয়েটা বলছিল যে এই মেয়েটা নাকি তোমার স্ত্রী, এটা কি হতে পারে নাকি? এমনকি ইয়েলির দাসীটিও তো বলে ওঠে যে সত্যিই তো, জেনারেল এত অভিজাত পরিবারের একজন মানুষ, সে কি এরকম একটা গাইয়া ভূতকে বিয়ে করবে? এবং লিন তো তখনই বলে যে ইয়েলি, আসলেই এই মেয়েটি মানে জুলিয়া আমার স্ত্রী। ইয়েলি তো রেগে মেগে বলতে থাকে যে লিন, তুমি বলেছিলে যে আমাকে ছাড়া তোমার মনে কেউ কখনো থাকবে না, আর তুমি একজনকে বিয়ে করে নিলে। এবং সে তো ন্যাকামি করে কান্নাকাটি করতে থাকে, এবং কাচের কাপ টাপ সবকিছু জুলিয়ার দিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে। এমনকি ইয়েলির দাসী এসে জুলিয়াকে ধাক্কা মেরে ফেলে দেয়, যার ফলে জুলিয়ার হাত কেটে যায়। এবার জুলিয়া তো তখনই দেখে যে লিন তো তার দিকে কোনো পাত্তাই দিচ্ছে না, বরং লিন ইয়েলির চোখের জল মোছাতে ব্যস্ত। জুলিয়া বলে ওঠে যে লিন, আমি তো তোমার বিবাহিত স্ত্রী, তারপরেও তুমি আমার সাথে এমনটা করছো। এবং তখনই লিন তার কাছে এসে বলে যে জুলিয়া, তুমি ঘরে যাও, আমি আসছি পরে।
এবার জুলিয়া তো বুঝতে পারে না যে এটা কি হচ্ছে। তার স্বামী তার সাথে একটা অন্য মহিলার জন্য এমন ব্যবহার করছে। এবার আমরা দেখতে পাই যে ইয়েলি এবং লিন ঘরে বসে কথা বলছিল এবং জুলিয়া বাইরে থেকে সেই কথা শুনছিল। এবার ইয়েলি তো লিনের কাছে খুবই ন্যাকা কান্না কাঁদছিল যে জেনারেল চলে যাওয়ার পর থেকে রাজপুত্র নাকি তার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে, এমনকি তার সন্তান নষ্ট হওয়ার পিছনেও নাকি অন্য উপপত্নীদের হাত আছে। এবং লিন তো তখনই বলে ওঠে যে ইয়েলি, তুমি কোনো চিন্তা করো না, আমি তো তোমাকে বলেছি যে সবসময় তোমার ভালো রাখার দায়িত্ব আমার, আমি সবকিছু ঠিক করে দেব। আর তাছাড়া জুলিয়ার ব্যাপারে যদি বলি, জুলিয়াকে আমি বিয়ে করেছি একটা শিল্ড হিসাবে, যাতে রাজপুত্রর আমাকে নিয়ে কোনো সন্দেহ না থাকে, যাতে রাজকুমার এটা ভেবে নেয় যে আমি তোমাকে ভুলে গেছি, তাই জন্যই আমি জুলিয়াকে বিয়ে করেছিলাম। এবার জুলিয়া তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কথাই শুনতে পায় এবং জুলিয়ার মনে পড়ে যায় যে এই ৩ বছরের সংসারে সে অনেকবারই কিন্তু লিনকে বলেছিল যে চলো আমরা অফিসিয়ালি আমাদের বিয়েটা রেজিস্টার করে নিই, আমরা বিয়ের কন্ট্রাক্টটা করে নিই। কিন্তু তখনই লিন তাকে বলেছিল যে এই সমস্ত রেজিস্টার বা কন্ট্রাক্ট এইসব আর এমন কি, আমরা যে সাথে আছি একে অপরকে ভালোবাসছি এটাই তো সবচেয়ে বড় কথা। এবং নানা রকম মিষ্টি মিষ্টি কথায় লিন প্রতিবারই এই বিয়ের কন্ট্রাক্টের ব্যাপারটা কাটিয়ে দিয়েছে এবং জুলিয়া বুঝতে পারে যে কেন লিন এমনটা করেছিল। এবার ইয়েলি তো তখনই বলে ওঠে যে কিন্তু ওই মেয়েটা তো তোমার ওপর রাগ করবে তাই না? এবং লিন বলে যে ও একটা সামান্য ডাক্তারের মেয়ে, ও আমার উপর রাগ করবেই বা কি, আর তাতে আমার কি বাসে যায়। এবার জুলিয়া তো এই কথা শুনে নিজের ঘরে চলে এসেছিল এবং সে তার হাতের কাঁটায় ওষুধ লাগাচ্ছিল এবং তখনই সেখানে লিন আসে এবং লিন তো জুলিয়ার হাতে ওষুধ লাগিয়ে দিতে দিতে বলে যে দেখো জুলিয়া, আসলে ইয়েলির মুডটা খুবই খারাপ ছিল, সে খুব কষ্টে রয়েছে। আর তাছাড়া বুঝতেই পারছো সে তো একজন রাজকুমারী, তাই তার মন রাখার জন্যই আমি তোমার ব্যাপারে ওই কথাগুলো বলেছি। আশা করছি তুমি এসব নিয়ে কিছু ভাববে না। এবার জুলিয়া তো বলে যে আচ্ছা, তার মন রাখাটা তোমার কাছে বড় ব্যাপার, আর এই যে আমার কষ্টটা হলো বা আমার হাত কেটে গেল এটা তোমার কাছে কোনো ব্যাপার না। এবার লিন তো বলে ওঠে যে কতবারই তো তোমার জঙ্গলে ভেষজ কুড়াতে গিয়ে এরম হাত ফাত কেটে যায়, তা নিয়ে তুমি এত বাড়াবাড়ি করছো কেন? তুমি একটা মহিলা হয়ে বুঝতে পারছো না যে ইয়েলির সন্তান নষ্ট হয়ে গেছে? ওর কষ্টটা তো বোঝার চেষ্টা করো। এবার জুলিয়া তো তখনই যে সত্যি কথাটা শুনেছিল সেটা বলে দেয় যে আসলে ইয়েলির কোনো সন্তান নষ্ট হয়নি, সে রাজকুমারের অপর এক উপপত্তির সন্তান নষ্ট করে এখানে এসেছে রাজকুমারের প্রকোপ থেকে বাঁচার জন্য এবং সে তোমাকে ব্যবহার করছে। এবং লিন তখনই বলে ওঠে যে ছি জুলিয়া, আমি ভেবেছিলাম যে তুমি গ্রামের মেয়ে, মানে তুমি হয়তো ভালো একটা সরল মনের মেয়ে, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি আসলেই এত বড় শয়তান একটা মেয়ে। আমি মনে হয় তোমাকে বেশি আদর দিয়ে দিয়ে বাদর করে ফেলেছি, তাই জন্যই তোমার এই সমস্ত কথা বলার সাহস হচ্ছে। এবং এই বলে লিন জুলিয়াকে ঘরের বাইরে বার করে দেয় এবং সে বলে ওঠে যে যতক্ষণ না তুমি নিজের ভুল বুঝতে পারছো আজকে ঘরের বাইরেই থাকবে। এবার জুলিয়া তো কোনো ভুল করেনি, সুতরাং ভুল স্বীকার করার কোনো প্রশ্নও আসে না। এবং আমরা দেখতে পাই যে সেই দিন রাতে বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল এবং জুলিয়া সেই বৃষ্টির মধ্যেই বসে থাকে। জুলিয়া তো তখনই নিজের খোঁপা থেকে তার চুলের কাঁটাটি খুলে নেয় এবং তার মনে পড়ে যায় যে এটা জন্মদিনে তাকে লিনই দিয়েছিল, লিনের দেওয়া একমাত্র উপহার। এবং জুলিয়া বুঝতে পারে যে এই সব মিষ্টি মিষ্টি কথা আসলে সবকিছুই ছলনা ছিল এবং সে তো মাথার কাঁটাটি ছুঁড়ে বৃষ্টির মধ্যে ফেলে দেয়। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে লিন ইয়েলির সাথে বসেছিল এবং লিন বলে ওঠে যে একবার দেখে এসো তো যে জুলিয়া ওর ভুলটা স্বীকার করতে রাজি হয়েছে কিনা, নাকি এখনো বৃষ্টির মধ্যে বসে আছে। এবং ইয়েলির দাসী তো সঙ্গে সঙ্গে জুলিয়াকে দেখতে চলে যায়। ইয়েলি তো বলে ওঠে যে সত্যিই লিন, তুমি আসলেই খুব নরম স্বভাবের, কিভাবে নিজের স্ত্রীকে হাতে রাখতে হয় সেটা তোমার জানা নেই, তাই জন্যই তোমার স্ত্রী এই ধরনের অসভ্যতা করে। কিন্তু ইয়েলি এটাও বুঝতে পেরেছিল যে জুলিয়ার জন্য লিনের মনে একটা সফট কর্নার তো আছেই এবং ইয়েলি তো মনে মনে ঠিক করে যে সে লিনের মন থেকে জুলিয়াকে সরিয়েই ছাড়বে। এবার ওদিকে ইয়েলির দাসী তো জুলিয়ার কাছে যায় এবং সে বলে ওঠে যে এই সমস্ত ন্যাকামো করে কোনো লাভ নেই, জেনারেল লিন কিন্তু তোমাকে দেখে গলবে না। ইস, জামা কাপড় দেখো, তোমার জামাকাপড় তো আমার থেকেও বাজে। এবং জুলিয়া তো তখনই বলে ওঠে যে না, বাজে না, কারণ আমি যা পরে আছি সেগুলো সবই আমি নিজে অর্জন করেছি, তোমার মতো না যে নিজের জীবন অন্যের কাছে বিকিয়ে দিয়েছে। তুমি তো একটা দাস। এবার এই কথা শুনে ইয়েলির দাসী তো প্রচন্ড রেগে যায় এবং সে তাড়াতাড়ি করে ইয়েলি আর লিনের কাছে গিয়ে জুলিয়ার নামে মিথ্যে মিথ্যে করে কথা বলে যে জুলিয়া নাকি এখনো ক্ষমা চাইতে রাজি না। জুলিয়া নাকি বলেছে যে ইয়েলির সাথে যা হয়েছে বেশ হয়েছে, ওর সন্তান নষ্ট হয়ে যাওয়াই উচিত ছিল।
এবং এই কথা শুনে লিন তো বলে ওঠে যে, "কি জুলিয়া, আমি ভাবতে পারিনি তুমি এতটা নিষ্ঠুর। সারা রাত তুমি বাইরেই বসে থাকো।" এবার জুলিয়া তো এই বৃষ্টির মধ্যে সারা রাত বাইরেই বসে থাকে। এবার সকাল হতেই লিন বাইরে গিয়ে দেখে যে জুলিয়া তখনও সেখানে বসে আছে এবং সে দেখে যে জুলিয়ার প্রচন্ড জ্বরও এসে গেছে। লিন তো সঙ্গে সঙ্গে জুলিয়াকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। কিন্তু এই দৃশ্য ইয়েলির দাসী দেখতে পায় এবং সে তো ইয়েলিকে সঙ্গে সঙ্গে খবর দেয় যে লিন কোলে করে জুলিয়াকে ঘরে নিয়ে গেল। এবং ইয়েলি তো তখনই বলে ওঠে যে, "দাঁড়াও, ওর তো সবে জ্বর হয়েছে তাই না? এখন আমি ওর মরার ব্যবস্থা করছি। এখনই গিয়ে তুমি লিনকে বলো যে আমার শরীরটা একদম ভাল লাগছে না, আমার ভীষণ ঠান্ডা লাগছে, এরকম কুঁড়ে ঘরে থাকার আমার অভ্যেস তো নেই।" এবং ইয়েলির দাসী তো সঙ্গে সঙ্গে লিনকেই খবর দিতে চলে যায়। অপরদিকে আমরা দেখতে পাই যে জুলিয়াকে তো লিন ওষুধ খাইয়ে দিচ্ছিল এবং সে কম্বল চাপা দিয়ে শুয়েছিল। জুলিয়া মনে মনে ভাবে যে হয়তো লিন কিছুক্ষণের জন্য একটু খারাপ ব্যবহার করে ফেলেছে, কিন্তু যতই হোক সে তো জুলিয়ার স্বামী তাই না? কিন্তু তখনই এসে এলির দাসী এলির খবর দেয় যে এলি ঠান্ডায় কাঁপছে, এত ঠান্ডা তার সহ্য হচ্ছে না। এবং লিন জুলিয়ার গা থেকে তার কম্বলটা তুলে নিয়ে চলে যায়। জুলিয়া বলে ওঠে যে, "কিন্তু আমার তো জ্বর হয়েছে, আমি জ্বরে কাঁপছি।" এবং লিন বলে ওঠে যে, "তুমি গ্রামের মেয়ে, এখানে থাকতে অভ্যস্ত, বুঝতে তো পারছো যে এলি এই সবকিছুতে অভ্যস্ত না।" এবং লিন ওই কম্বলটা নিয়ে গিয়ে এলির পায়ের কাছে বিছিয়ে দেয়, যাতে এলির পায়ে কোনো ঠান্ডা না লাগে, যাতে তাকে এই ঠান্ডা মেঝেতে হাঁটতে না হয়। অপরদিকে জুলিয়া তো জ্বরের মধ্যে কাশিতে একদম জর্জরিত হয়ে গেছিল। জুলিয়া বুঝতে পারে যে তার দেখভাল করার জন্য লিন তো আসছে না, সুতরাং তাকে নিজেরই দেখভাল করতে হবে। তাই সে নিজের জন্যই কিছু ওষুধ বানাচ্ছিল। আসলে জুলিয়া ডাক্তারি বিদ্যায় ভীষণই পারদর্শী ছিল। এবার জুলিয়ার ওষুধ বানানো হয়ে গেলেই সেখানে লিন আসে। লিন বলে ওঠে যে, "জুলিয়া, তুমি কি ঠান্ডা লাগার ওষুধ বানিয়েছো? সেটা এলিকে দিতে হবে, দাও তো আমাকে।" এবার জুলিয়া বলে ওঠে যে, "আমার নিজের জ্বর, আমি এটা নিজের জন্য বানিয়েছি।" এবং লিন বলে যে, "তাতে কি? তোমার একদিন ওষুধ না খেয়ে থাকলে কি বা হবে? থাকো তো তুমি গ্রামেই, এইসবের সাথে তো তুমি অভ্যস্ত।" এবং জুলিয়া তো তখনই সেই বাটিটা ভেঙে দেয় যে কাউকে খেতে হবে না। কিন্তু অপরদিকে ইয়েলি তো অসুস্থ হওয়ার বিশাল অ্যাক্টিং শুরু করে দেয় এবং সঙ্গে সঙ্গে লিন তাকে কোলে করে নিয়ে বেরিয়ে যায় যে ইয়েলির চিকিৎসার জন্য তাড়াতাড়ি রাজধানীতে যেতে হবে। যদিও ইয়েলির কিন্তু কিছুই হয়নি। আর এদিকে অসুস্থ জুলিয়া একা তাদের বাড়িতে পড়ে থাকে। জুলিয়া বুঝতে পারে যে তার জায়গাটা আসলে কোথায় এবং সে ঠিক করে যে এই জীবনটা সে কিছুতেই মেনে নিতে পারবে না। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। জুলিয়া এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। এবার একজন প্রতিবেশী তো তখনই তাকে বলে যে, "জুলিয়া, তুমি তো জানাওনি যে তোমার বর আসলে একজন জেনারেল। শুনলাম সে নাকি রাজধানীতে ফিরে গেছে। নিশ্চয়ই তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছুদিনের মধ্যেই আসবে।" এবং জুলিয়া তখনই বলে যে, "আমার আর তার কাছে ফিরে যাওয়ার কোনো ইচ্ছাই নেই। যদি কখনো এখানে ফিরে আসে তাহলে বলে দিও যে আমিও এই আগুনেতেই জ্বলে গেছি।" এবং বলে সে তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। অপরদিকে আমরা দেখতে পাই যে লিন তো ইয়েলিকে নিয়ে রাজধানীতে চলে এসেছিল এবং সে ইয়েলিকে বলে যে, "তুমি এখানে বিশ্রাম নাও, আশা করি সেরে যাবে। আমি একবার গ্রামে ফিরে যাব এবং জুলিয়াকে ফিরিয়ে আনবো। যতই হোক জুলিয়া আর আমি তো বিবাহিত স্বামী স্ত্রী।" এবং বলে লিন গ্রামে ফিরে যায় জুলিয়াকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু আর কিছুই করার ছিল না, কারণ জুলিয়া ততদিনে তার সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল। জুলিয়া ঠিক করেছিল যে সে জাহাজে চেপে রাজধানীর দিকে রওনা দেবে এবং সে সেখানে তার নতুন জীবন শুরু করবে। এবং তাই জন্য জুলিয়া জাহাজে উঠে পড়ে। অপরদিকে লিন যতক্ষণে তার বাড়িতে ফিরে আসে, তার বাড়ি তো পুরোই আগুনে পুড়ে ছাই হয়ে গেছিল এবং জুলিয়া যেমনটা বলে গেছিল তার প্রতিবেশিনীও তেমনটাই বলে যে জুলিয়াও এই আগুনের মধ্যেই মনে হয় পুড়ে গেছে, কারণ জুলিয়ার খোঁজ আমরা পাইনি। এবং লিন তখনই লক্ষ্য করে যে জুলিয়ার মাথার কাঁটাটি আগুনের ছাইয়ের মধ্যে পড়ে রয়েছে। সে বুঝতে পারে যে তার মানে জুলিয়া সত্যিই মারা গেছে। এবং এই কথা বুঝতে পেরে লিনের তো প্রচন্ড শখ লাগে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। অপরদিকে আমরা জুলিয়াকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জুলিয়া তো রাজধানীতে পৌঁছে গেছিল এবং জুলিয়া ঠিক করেছিল যে তার কাছে যে জমানো টাকা আছে সেই দিয়ে সে নিজের চিকিৎসালয় বা সেই জাতীয় কিছু একটা করার চেষ্টা করবে, নিজের একটা জীবিকা অর্জন করার চেষ্টা করবে। এবং রাজধানীতে ঘুরতে ঘুরতেই তার দেখা হয়ে যায় পার্কারের সাথে।
এবার পার্কার তো তাকে দেখেই ছুটতে ছুটতে আসে এবং সে বলে ওঠে যে, "জুলিয়া, আমি তোমাকে বলেছিলাম না যে আমাদের দেখা হবেই।" সেই দিন ফিরে আসার পর আমি ৩ দিন উপোস করেছিলাম। ৩ দিন আমি গডের কাছে প্রার্থনা করেছি এবং তারপর আমাকে বসন্তের বাতাস জানিয়েছে যে, "জুলিয়া, তুমিই হচ্ছ আমার ডেস্টিনি। তোমার সাথেই আমি সারা জীবন একসাথে থাকবো।" এবার জুলিয়া তো তখনই বলে ওঠে যে, "পার্কার, আমার মনে হয় তুমি একটু ভুল গণনা করে ফেলেছ। তাছাড়া এখন শীতকাল চলছে। বসন্তের বাতাস তোমাকে যা জানিয়েছে সেটা ভুল। আবার পরের বছর বসন্তের জন্য অপেক্ষা করো। নিশ্চয়ই বসন্তের বাতাস তোমাকে ঠিক খবর জানিয়ে দেবে।" এবার এইসব কথা তারা যখন বলছিল তখনই সেখানে চলে আসে লিন এবং লিন তো জুলিয়াকে দেখেই বলে ওঠে যে, "জুলিয়া, আমি জানতাম তুমি মারা যাওনি।" আসলে এই সময় লিন আর ইয়েলি গাড়িতে করে পাশ দিয়েই যাচ্ছিল এবং তখনই জানলা দিয়ে সে জুলিয়াকে দেখতে পায় এবং এসেই সে জুলিয়ার উপর প্রায় ঝাঁপিয়ে পড়ে যে, "জুলিয়া, আমি জানতাম তুমি বেঁচে আছো।" এবার পার্কার তো তখনই তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় যে, "তুমি এমনটা কেন করছো?" এবং জুলিয়া তখনই তার কানের কাছে গিয়ে বলে যে, "লিন, যে জুলিয়াকে তুমি খুঁজছো সে অনেকদিন আগেই মারা গেছে। আমি সে নই।" এবং এই কথা শুনেই লিন আবারও সেখানেই অজ্ঞান হয়ে যায় এবং তার মুখ থেকে রক্ত উঠে আসে। এবার পার্কার তো তখনই বলে ওঠে যে, "কি মরে গেল নাকি?" এবং জুলিয়া বলে যে, "না, মরেনি। তবে হঠাৎ করেই আমাকে দেখে মনে হয় একটু শক পেয়েছে। তাই জন্যই এমনটা হলো। পার্কার, আমাকে একটা সাহায্য করো। তুমি ওকে ওর বাড়িতে পৌঁছে দাও আর বলো যে ওর কোনো মেয়ের সাথেই কখনো দেখা হয়নি।" এবার আমরা দেখতে পাই যে পার্কার তো লিনকে তার বাড়িতে পৌঁছে দেয় এবং লিন জ্ঞান ফিরতেই ইয়েলিকে দেখতে পায়। লিন জিজ্ঞাসা করে যে, "জুলিয়া কোথায়? আমি ওকে রাস্তায় দেখেছিলাম।" এবং ইয়েলি তখনই বলে ওঠে যে, "জুলিয়া, ওখানে আসলে কোনো মেয়েই ছিল না। তোমার মনে হয় চোখের ভুল হয়েছিল লিন। একটা পুরুষ তোমাকে ফেরত দিয়ে গেছে। কোনো মেয়েই সেখানে ছিল না।" কিন্তু লিন তো মনে মনে ঠিক করে যে সে জুলিয়াকে খুঁজে বার করবেই। সেটা তার চোখের ভুল হতেই পারে না। এবার অপরদিকে আমরা জুলিয়াকে দেখতে পাই। জুলিয়া তো বিভিন্ন চিকিৎসালয়ে খোঁজ নিচ্ছিল যে কোথাও যদি কোনো কর্মচারীর দরকার হয়, কারণ জুলিয়া নিজে একজন ভালো ডাক্তার। কিন্তু সব জায়গা থেকেই তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয় যে একজন মেয়ে করবে ডাক্তারি, এরকম বাজে দিনকাল এখনো আমাদের ডাক্তারখানায় আসেনি, তাই তুমি এখান থেকে বিদায় হও। এবার জুলিয়া তো সেখান থেকে মন মরা হয়ে চলে যাচ্ছিল এবং তখনই সে লক্ষ্য করে যে ডাক্তারখানা থেকে দুজন মহিলাকে তাড়িয়ে দেওয়া হয়। আসলে এই মেয়ে দুটি বার ডান্সের বলা যেতে পারে বা বলা যায় গণিকালয়ের দুটি মেয়ে ছিল এবং তাদেরকে বলা হয় যে, "তোমাদের মতো নোংরা মেয়েদের আমরা চিকিৎসা করি না।" এবার মেয়ে দুটি তো বলে ওঠে যে, "কালকে যখন ডান্স দেখতে গেছিলে তখন তো আমাদের নোংরা মনে হয়নি, আর আজকে যখন আমরা চিকিৎসা করাতে এসেছি তখন নোংরা মনে হচ্ছে।" এবার তাদের তো চিকিৎসা করা হয় না এবং আমরা দেখতে পাই যে এই চিকিৎসালয়তেই লিন বসেছিল এবং লিন তো ভেতর থেকে বলে ওঠে যে এই ধরনের নোংরা মেয়েদের চিকিৎসা এখানে কখনোই যেন না করা হয়। অপরদিকে জুলিয়া তো মেয়েগুলিকে বলে যে, "আমিও কিছু কিছু চিকিৎসাবিদ্যা জানি, তোমরা কি আমার সাথে আসবে?" এবং সে ওই মেয়ে দুটোকে নিয়ে যাচ্ছিল এবং তখনই লিন চিকিৎসালয়ের জানলা দিয়ে জুলিয়াকে দেখতে পায়। এবার সে তো সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যায়, কিন্তু বেরিয়ে গিয়ে সে আর জুলিয়াকে দেখতে পায় না এবং লিন সেখান থেকে চলে আসে। আসলে ওই মেয়ে দুটি অর্থাৎ ডেমি এবং রোজ এরাই সাহায্য করেছিল জুলিয়াকে লুকিয়ে পড়তে। এবার জুলিয়া তো তাদের সাথে তাদের যে বার বা সরাইখানা ছিল, অর্থাৎ তারা যেখানে আর কি এই সমস্ত কাজ করতো সেখানে আসে এবং যেহেতু অন্য কোনো চিকিৎসালয়ে তাদের চিকিৎসা করতো না, তাই জুলিয়া তাদের চিকিৎসা করা শুরু করে। এবার আমরা দেখতে পাই যে তখনই তো সেখানে পার্কার আসে এবং পার্কার বলে ওঠে যে, "জুলিয়া, উফ, সেসব দিয়ে আমি তোমাকে খুঁজে পেয়েছি।" এবার জুলিয়া তো বলে যে, "কিন্তু আমি তোমাকে কতবার বলবো, আমি বিবাহিত, আমি তোমার স্ত্রী নই।" এবং পার্কার তো বলে ওঠে যে, "আমার ভবিষ্যৎ গণনা ভুল হতেই পারে না। আমি যখন বলছি যে আমাদের দুজনের ডেস্টিনি এক, তাহলে আমাদের এক হতেই হবে।" এবং পার্কার তো জুলিয়াকে দেখেই বারবার তার প্রেমে পড়ে যেত। যাই হোক, এবার আমরা দেখতে পাই যে জুলিয়া তো এখানে থেকেই তার পড়াশোনা করছিল, মানে তার চিকিৎসাবিদ্যার পড়াশোনা করছিল এবং এই মেয়েগুলির চিকিৎসায় সাহায্য করছিল। এবং তখনই একটি মেয়ের থেকে সে জানতে পারে যে জেনারেল লিন নাকি পাগল হয়ে গেছে। তার যে স্ত্রী ছিল, মানে যাকে সে গ্রামে গিয়ে বিয়ে করেছিল, সেই স্ত্রীকে সে সারা শহরে খুঁজে বেড়াচ্ছে। শহরের সব জায়গায় জেনারেল লিনের সৈন্যরা ঘুরে বেড়াচ্ছে তার স্ত্রীকে খোঁজার জন্য। এবং জুলিয়া তো মনে মনে ভাবে যে সব জায়গায় খুঁজলেও নিশ্চয়ই এরকম একটা জায়গায় লিন তাকে খুঁজতে আসবে না। এবং এই মেয়েগুলো জানতো না যে জুলিয়া আসলে লিনের স্ত্রী, তাই জন্য তারাও এই বিষয়ে কিছু বুঝতে পারে না। এবং তখনই সেখানে আবারও পার্কার হাজির হয় এবং আমরা দেখতে পাই যে পার্কার তো জুলিয়ার জন্য তার প্রিয় খাবার দাবারও নিয়ে এসেছিল।
এবং এই সব দেখে সেই বারের অন্যান্য মেয়েরা তো খুবই হাসাহাসি করছিল এবং মজা করছিল যে পার্কার সত্যিই জুলিয়ার প্রেমে পাগল। প্রতিদিনই কিছু না কিছু একটা বাহানায় পার্কার জুলিয়ার সাথে দেখা করতে চলে আসতো। কোনোদিন তার জন্য কোনো ভেষজ নিয়ে, কোনোদিন বা তার পড়ার কোনো বই নিয়ে, এমনকি কোনো দিন তো তাকে কাজে সাহায্য করার বাহানায় পার্কার সেখানে বেশিক্ষণ থেকে যেত। কিন্তু জুলিয়া কিন্তু পার্কারকে একদমই প্রশ্রয় দিতে চাইতো না। যাই হোক, এরকমই একদিন পার্কার সেখানে ছিল এবং তখনই সেখানে হাজির হয় লিনের সৈন্যরা। তারা বলে ওঠে যে আমরা জেনারেল লিনের স্ত্রীকে এখানে খুঁজতে এসেছি। যে ওর খোঁজ দিতে পারবে তাকে 100টা রৌপ্য মুদ্রা দেওয়া হবে। এবং এই বলে সেই সৈন্যটি জুলিয়ার একটি ছবি দেখায়। এবার এতদিন তো এই বাড়ির মেয়েরা জানতো না যে লিনের স্ত্রী জুলিয়া, তাই তারা এই প্রথমবারের মতো ছবি দেখে বুঝতে পারে এবং তারা চাইলে তক্ষুনি জুলিয়াকে ধরিয়ে দিতে পারত। কিন্তু তারা মিথ্যে কথা বলে। জুলিয়া তাদের এতটাই সাহায্য করেছিল যে টাকার থেকে অনেক বেশি তাদের কাছে জুলিয়া বড় ছিল এবং তারা বলে ওঠে যে এরকম একটা জায়গায় কি জুলিয়া কখনোই থাকবে, এখানে কেউই নেই। এবারে এই কথা শুনে সৈন্যরা তো বেরিয়ে যায় এবং তারা লিনকে গিয়েই খবর দেয়। এবার লিন গণিকালয়ের সামনেই একটি ঘোড়ার গাড়িতে বসেছিল এবং লিন সেখান দিয়ে ডেমিকে দেখতে পায়। এবার লিনের ডেমিকে দেখেই মনে পড়ে যায় যে আগের দিনও সে এই মেয়েটাকেই দেখেছিল চিকিৎসালয়ের সামনে। এবং তখনই লিন বুঝতে পারে যে কিছু একটা গড়বড় আছে। লিন তার তরোয়াল নিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং সে বলে ওঠে যে আজকে আমি জুলিয়াকে যে করে হোক খুঁজে বার করবই। আমি জানি জুলিয়া এখানেই আছে। এবার আমরা দেখতে পাই যে জুলিয়া আর পার্কার তো এই বাড়িরই একটা ঘরে লুকিয়ে পড়েছিল এবং পার্কার তখনই বলে যে জুলিয়া, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, যাই হয়ে যাক না কেন আমি তোমাকে বাঁচাবো। এবার লিন তো তাদের ঘরের সামনে চলে আসে সার্চ করার জন্য এবং তখনই পার্কার বাইরে গিয়ে বলে যে লিন, তুমি এই ঘরে ঢুকতে পারবে না, তোমাকে আমি এখানে ঢুকতে দেব না। লিন তো তার তলোয়ার বার করে বলে ওঠে যে তুমি কে আমাকে আটকানোর, হ্যাঁ? এবং তখনই পার্কার তার শিলমোহরটি বার করে এবং সে বলে যে আমি হচ্ছি ডিউক অফ জেনের ছেলে, সুতরাং আমার তোমাকে আটকানোর অধিকার রয়েছে। কিন্তু লিন তার কোনো কথাই শোনে না এবং ঘরে ঢুকে পড়ে এবং সে বিছানার চাদর সরিয়ে দেয় এবং আমরা দেখতে পাই যে সেখানে কিন্তু জুলিয়া ছিল না, সেখানে অপর একটি মেয়ে ছিল। এবার লিন তো রেগে মেগে সামনে থাকা একটি টুল লাথি মেরে ফেলে দেয় এবং তখনই সেখানে একটা জিনিস পড়ে যায়, যেটা কিনা জুলিয়ার ভেষজ পেশাই করার হামানদিস্তাটি ছিল। এবং লিন সেটা দেখেই বুঝতে পারে যে এটা তো নিশ্চয়ই বাড়ির কোনো মেয়ে ব্যবহার করবে না, তার মানে জুলিয়া এখানেই থাকে। এবং সে মনে মনে ঠিক করে নেয় যে সে ঠিকই জুলিয়াকে খুঁজে বার করবে। এবার আমরা দেখতে পাই যে আসলে পার্কার আগেই জুলিয়াকে পিছনের দরজা দিয়ে বার করে দিয়েছিল এবং সেই জুলিয়াকে নিজের বাড়ির, অর্থাৎ বলা যায় তার নিজের একটি গুপ্ত জায়গায় লুকিয়ে রেখেছিল, যাতে করে লিন সেটা জানতে না পারে। কিন্তু লিন যে ওই হামানদিস্তা দেখে ব্যাপারটা বুঝে যাবে সেটা কিন্তু তারা বোঝেনি। এবার জুলিয়া তো তখনই পার্কারকে ধন্যবাদ জানায় এবং পার্কার বলে ওঠে যে এইসবের কোনো দরকারই নেই। এবং এইসব কিছুর মাঝখানে জুলিয়া পার্কারের হাত ধরে, যেটা কিনা পার্কারের কাছে খুবই ভালো লাগার একটা বিষয় ছিল। এবার পরের দিনই তো পার্কার নানা রকমের তাজা তাজা সবজি নিয়ে জুলিয়ার কাছে হাজির হয় যে সারা দিন পড়াশোনা করে করে তোমার শরীরের অবস্থাটা দেখেছো, আমি আজকে এই সমস্ত সবজি এনেছি, আমি তোমাকে নিজে হাতে রান্না করে খাওয়াবো। এবং জুলিয়াও তো মনে মনে ভাবে যে একটা ছেলে যার সাথে তার কোনো সম্পর্ক নেই এবং তাকে সে কোনো কমিটমেন্টও দেয়নি, তারপরেও পার্কার তার প্রতি কতটা কেয়ারিং। অপরদিকে পার্কার তার সৈন্যদের বলে রেখেছিল এই বাড়ির বাইরেটা পাহারা দিতে, যাতে করে কোনোভাবে লিনের কোনো সৈন্য এখানে আসতে না পারে। এবার অপরদিকে আমরা জেনারেল লিনকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে লিন কিন্তু খবর পেয়ে গেছিল যে জুলিয়া পার্কারের বাড়িতে রয়েছে, কিন্তু পার্কারের সৈন্যরা সেই বাড়ি পাহারা দিচ্ছে, তাই জন্য সেখান থেকে জুলিয়াকে সরিয়ে আনা যাবে না। তাই লিন অপর এক ভীষণই নিষ্ঠুর প্ল্যান করে জুলিয়াকে সেখান থেকে বার করার। আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জুলিয়ার কাছে ওই বাড়ির একটি মেয়ে ছুটতে ছুটতে আসে এবং সে কাঁদতে কাঁদতে জানায় যে জেনারেল লিন তাদের বাড়ি এসেছে এবং সে ডেমির ওপর অত্যাচার করছে, যাতে জুলিয়া ডেমিকে বাঁচাতে সেখানে যায়। এবার ডেমির ওপর অত্যাচার হচ্ছে জুলিয়ার জন্য, এটা তো জুলিয়া কখনোই মেনে নিতে পারে না। তাই ডেমিকে বাঁচানোর জন্য জুলিয়াকে সেখানে যেতেই হয় এবং লিন তো তখনই বলে ওঠে যে
তাহলে তোমাকে আসতেই হলো, তাই না? তুমি সত্যিই দারুণ খেলা খেলেছিলে। আমি ভেবেছিলাম যে সত্যিই হয়তো তুমি আগুনে পুড়েই মারা গেছো। কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমি ভুলতেই পারছিলাম না। এবং এই বলে সে তো আবারও ওই চুলের কাঁটাটা জুলিয়ার চুলে লাগিয়ে দিচ্ছিল। কিন্তু জুলিয়া তার মাথা সরিয়ে নেয়। লিন বলে ওঠে যে, দেখো, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তার জন্য তুমি তো আমায় যথেষ্ট শাস্তি দিয়েছো। তুমি কি এখনো স্যাটিসফাইড হওনি? জুলিয়া বলে ওঠে যে, যখন থেকে আমি ওই গ্রাম ছেড়েছি আমি তোমাকেও ছেড়ে দিয়েছি। তুমি যাই করো না কেন আমি আর তোমার কাছে ফিরে যাব না। তাই আমার জন্য এই মেয়েগুলোর ওপর অত্যাচার করা বন্ধ করো। লিন তো বলে ওঠে যে, জুলিয়া, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? একটা সামান্য ডাক্তার তুমি, আর আমি এই সাম্রাজ্যের জেনারেল। আমার বাড়ির স্ত্রী হতে পারলে সেটা তোমার সৌভাগ্যের বিষয়, আর তারপরেও তুমি আমার সাথে এমনটা করছো। এবার এই কথা শুনে জুলিয়া তো বলে ওঠে যে, লিন, আমার জীবনে তুমি আর আসার একদম চেষ্টা করবে না। এবং লিন তো তখনই বলে ওঠে যে, বুঝতে পেরেছি যে সোজা আঙুলে ঘি উঠবে না, এবার আঙুল বেঁকাতে হবে। এবং সে তো তখনই ওই ডেমি এবং রোজকে দিয়ে গান গাওয়াতে এবং বাজনা বাজাতে শুরু করে। মানে গান গাইতে গাইতে রোজের গলা তো প্রায় খারাপই হয়ে যাচ্ছিল, কারণ ৩-৪ ঘন্টা ধরে তাদেরকে অনবরত গান গাওয়া হচ্ছিল। এবং বাজনা বাজাতে বাজাতে ডেমির তো হাত থেকে রক্ত পড়তে শুরু করে গেছিল। এবং লিন খুব ভালোভাবেই জানতো যে এদের কষ্ট দিলে জুলিয়াকে গলানো যেতে পারে। এবং সে বলে ওঠে যে, আজকের জন্য এতটাই যথেষ্ট, আমি কালকে আবারও ফিরে আসব। এবার আমরা দেখতে পাই যে জুলিয়া তো ডেমি এবং রোজকে মলম লাগিয়ে দিচ্ছিল। এবং কিছুক্ষণ পর আবারও লিন ফিরে আসে এবং সে আবারও ওদের গান গাওয়ার কথা বলে। জুলিয়া বুঝতে পারে যে এবার তাকে যেতেই হবে। এবং সে লিনের কাছে গিয়ে বলে যে, লিন, তোমার যদি কিছু সমস্যা থাকে তুমি আমাকে বলো, তুমি ওদের এইভাবে অত্যাচার কেন করছো? এবং লিন বলে ওঠে যে, তুমি তো আগে খুব ভালো মেয়ে ছিলে, এইসব বাজে মেয়েদের সাথে তুমি কেন মিশছো? যতই হোক তুমি একটা অনাথ মেয়ে। তুমি যদি এখানে থাকো তাহলে তোমাকেও তো লোকে খারাপ ভাববে। তারপর তোমার কি হবে? আমার সাথে ভালোই ভালোই ফিরে চলো। আমাকে ছাড়া তোমার যাবার আর কোনো জায়গা নেই। এবার জুলিয়া তো তখনই মনে মনে ভাবে যে, যখন তুমি ৩ বছর আগে অসুস্থ হয়ে পড়েছিলে তোমাকে আমিই বাঁচিয়েছিলাম। আমি জানতামও না যে তুমি তখন একজন জেনারেল ছিলে। আর আজকে তুমি সেই নিয়ে আমার সামনে অহংকার করছো। এবং সে তো তখনই সামনে থাকা ১ গ্লাস জল লিনের মুখে ছিটিয়ে দেয়। এবং সে বলে ওঠে যে, আমি তোমার স্ত্রী আর তুমি আমার স্বামী, তা আমাদের বিয়ের কন্ট্রাক্ট কোথায়? এবং সে তো ওই চুলের কাঁটাটি লিনের থেকে কেড়ে নেয় এবং সেটা ২ টুকরো করে ফেলে দেয়। যে, হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি সেই মর্যাদা রাখোনি। যেই জঞ্জাল আমি একবার ফেলে দিই সেই জঞ্জাল আমি আর কুড়াই না। এবার লিন তো বলে ওঠে যে, ৩ বছর আমরা স্বামী স্ত্রীর মতো থেকেছি। তোমার কি মনে হয় কোনো ভালো ভদ্র ঘর তোমাকে আর কখনো মেনে নেবে? এবং তখনই সেখানে পার্কার আসে এবং সে বলে ওঠে যে, আমি মেনে নেব। আমি জুলিয়াকে স্ত্রী হিসাবে মেনে নেব, যদি ও রাজি থাকে তবেই। এবার লিন তো বলে ওঠে যে, জুলিয়া, তোমাকে আমি শেষ সুযোগ দিচ্ছি। আজকে যদি তুমি আমার সাথে ফিরে চলো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। এবং জুলিয়া তখনই পার্কারের হাত ধরে বলে যে, আমি তোমার সাথে যাব না। এবং সে পার্কারকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এবং লিনের সব রাগ গিয়ে পড়ে এই সরাইখানার ওপর। এবার জুলিয়া তো সেখান থেকে পার্কারের সাথে বেরিয়ে আসে এবং তখনই তার সাথে ডেমি রোজ সহ সেই সরাইখানার অন্য মেয়েরা দেখা করতে আসে। এবং আমরা দেখতে পাই তারা সকলেই জুলিয়াকে ধন্যবাদ জানায় এবং তারা জানায় যে তারা ওই সরাইখানা থেকে মুক্ত হতে পেরেছে। তাদের যে কন্ট্রাক্ট পেপারটি ছিল তারা সকলেই সেটা ফেরত পেয়ে গেছে। কিন্তু সেটা কিভাবে সম্ভব হলো? এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে জুলিয়া তো বুঝতেই পেরেছিল যে মেয়েগুলি এখানে থাকলে তাদের অত্যাচারিত হতেই হবে। তাছাড়া এখানে থাকার জীবনটা কোনো সুখের বা সম্মানের জীবন তো না। এবং জুলিয়া এটাই জানতো যে লিন খুবই অহংকারী এবং ইগোইস্টিক। তাই লিনকে যদি রাগিয়ে দেওয়া যায় তাহলে সে এই সরাইখানার উপরই তার রাগ বার করবে। এবং এই সরাইখানার ব্যবসা নষ্ট করার জন্যই সে এখানকার সমস্ত স্লেভদের বা বলা যায় মেয়েগুলিকে মুক্তি দিয়ে দেয়, যাতে একদিক থেকে লিনের রাগ সন্তুষ্ট হলেও জুলিয়া যেটা চাইছিল সেটাই হয়। ফলে এই মেয়েগুলি এখান থেকে মুক্তি পায়। অপরদিকে আমরা লিনকে দেখতে পাই যে তোর রাগে ফ্রাস্ট্রেশনে একদমই লাল হয়ে গেছিল এবং সে তো তখনই ওই ভাঙা চুলের পিনটি দেখতে পায় এবং সে বলে ওঠে যে, জুলিয়া,
আমি কি তোমাকে ভালোবাসিনি? তুমি আমার কাছে বিয়ে করার জন্য, বিয়ের কন্ট্রাক্টের জন্য এত কিছু বললে, তাই তো? ঠিক আছে, কালকেই আমি মহারাজের কাছে যাব এবং তোমাকে আমার স্ত্রী করার জন্য, অর্থাৎ আমাদের বিয়ের ডিক্রি জারি করার জন্য বলবো। তাহলে দেখি যে তুমি কি করে না করতে পারো। এবার অপরদিকে আমরা পার্কারকে দেখতে পাই। এবার পার্কার তো তার মায়ের সাথে কথা বলছিল এবং সে তো তার মাকেও জুলিয়ার ব্যাপারে সবকিছু বলেই রেখেছিল। তখনই হঠাৎ করে পার্কারের বাবা অর্থাৎ ডিউক অফ জেন খবর দেয় যে লিন নাকি মহারানীর কাছে যাবে এবং সেই মহারানীর কাছে নিজের সাথে জুলিয়ার বিয়ের ডিগ্রি চাইতে সেখানে যাবে। এবার এই কথা শুনেই পার্কার তো আগে ছুট লাগায় মহারানীর কাছে পৌঁছানোর জন্য এবং সে আগে গিয়ে মহারানীকে জুলিয়ার সাথে তার নিজের বিয়ের ব্যাপারে বলে। এবার মহারানী তো জুলিয়াকে ডেকে পাঠায় এবং ততক্ষণে সেখানে লিনও চলে আসে এবং লিনও জুলিয়ার সাথে নিজের বিয়ের ব্যাপারে ডিগ্রি চায়। একদিকে পার্কার, একদিকে লিন, দুজনেই জুলিয়াকেই বিয়ে করতে চাইছে। এবার এই দৃশ্য দেখে মহারানী তো বলে ওঠে যে তাহলে আমি জুলিয়াকেই সুযোগটা দিচ্ছি। জুলিয়া কাকে বিয়ে করতে চায় জুলিয়া সেটা নিজেই ঠিক করুক। এবং জুলিয়া তখনই বলে ওঠে যে মহারাজ, মহারানী, আমি কাউকেই বিয়ে করতে চাই না। এবার মহারাজ তো বলে ওঠে যে এটা আবার কি, এরা দুজনেই অত্যন্ত যোগ্য, তুমি তাদের মধ্যে কাউকে তো বেছে নাও। এবং জুলিয়া বলে যে না, একজন মেয়ে হিসেবে আমার সমাজে অন্য কোনো পরিচয় নেই কারো স্ত্রী হওয়া ছাড়া, আমি সেটা কখনোই মেনে নিতে পারবো না। আমি নিজের একটা পরিচয় চাই, আমি ডাক্তার হতে চাই এবং ওই মেয়েগুলিকেও সাহায্য করতে চাই এবং তাই জন্যই আমি কাউকেই বিয়ে করতে চাই না। এবার লিন তো তখনই বলে ওঠে যে মহারাজ, জুলিয়া ৩ বছর আমার স্ত্রী ছিল ঠিকই, তবে তাকে ভালো করে শিক্ষা আমি দিতে পারিনি। আপনি একবার আদেশ দিন, ও আর এই ধরনের কথা বলার সাহস পাবে না। এবং অপরদিকে পার্কার বলে ওঠে যে মহারাজ, আমি সত্যিই জুলিয়াকে ভালোবাসি, তাই আমি চাই যে জুলিয়া যেটা চায় সেটাই হোক, তাই আমি কখনোই ওকে জোর করে বিয়ে করার কথা বলবো না। এবার এই উত্তর শুনে তোমরাই বলো যে তোমরা কাকে চুজ করতে। কমেন্ট করে জানাতে একদম ভুলো না। এবং মহারাজ তো তখনই বলে ওঠে যে বাহ, তোমার সিনসিয়ারিটি দেখে আমি খুবই খুশি হলাম। ঠিক আছে, জুলিয়া যেটা চায় সেটাই তাহলে হবে। ও যদি না চায় তাহলে বিয়ে করার জন্য ওকে কেউই জোর করতে পারবে না। উপরন্তু মহারানী তো খুশি হয়ে জুলিয়াকে পুরস্কৃত করার কথাও বলেন যে জুলিয়া সাধারণের জন্য এত ভেবেছে, এবং মহারানী বলেন যে সেই পুরস্কারের অর্থ দিয়ে জুলিয়া চাইলেই নিজের চিকিৎসালয়ও খুলতে পারবে। এবার আমরা দেখতে পাই যে জুলিয়া আর পার্কার তো গাড়ি করে ফিরছিল এবং পার্কার তো তখনই বলে ওঠে যে লোকজন তো আমায় বলে যে আমি বোকা, পাগল, তোমারও কি আমাকে তেমনই মনে হয়? জুলিয়ার মনে পড়ে যায় কিছুদিন আগের একটা ঘটনা। আসলে পার্কার তো ডিউকের ছেলে হয়েও সবসময় এরম ভবিষ্যৎবাণী, ফরচুন টেলিং করে বেড়াতো। তাই জন্য সবসময় লোকেরা তাকে পাগল বলতো, যে সবসময় কয়েন নিয়ে ঘুরে কি টস করে ওই জানে, ও নাকি লোকের ভাগ্য বলতে পারে। সত্যিই ডিউকের ছেলে একটা বোকা পাগল তৈরি হয়েছে। কিন্তু আসলেই কিন্তু এই ফরচুন টেলিং এ পার্কারের কিছু ট্যালেন্ট ছিল। আমরা কিছুদিন আগের কথা দেখতে পাই, পার্কার জুলিয়ার খোঁজ করতে ওই সরাইখানায় গেছিল এবং সেখানেই কিছু লোক পার্কারকে নিয়ে এরকমই হাসাহাসি করে ওঠে। কিন্তু পার্কার সঙ্গে সঙ্গে তার সেই কয়েন পড়ার মাধ্যমে তাদের ভাগ্য বলে দেয় এবং সেগুলো সে একদম সঠিক বলেছিল। সেই লোকগুলিও পার্কারের কাছে বউ করতে বাধ্য হয়। পার্কার আসলে সিধা সাধা হয়ে থাকলেও সে আসলে বোকা বা পাগল কিন্তু ছিল না। এবং জুলিয়া তো তখনই কয়েনটা পার্কারের হাতে তুলে দিয়ে বলে যে পার্কার, আসলে তোমাকে আমি বোকা বা ক্রেজি কোনোটাই ভাবি না, কিন্তু কি বলতো, ৩ বছর আমি একটা মানুষকে ভালোবেসেছি, তার সাথে সংসার করেছি, কিন্তু সে তারপর আমাকে এমন ভয় দেখিয়েছে যে আমি আর লোকজনকে বিশ্বাস করতেই ভয় পাই। একটা মানুষ ৩ বছর থাকার পর একদিনে যদি এতটা বদলে যেতে পারে তাহলে তো যে কাউকেই বিশ্বাস করা কঠিন হয়ে যাবে। তাই মহারানী আমাকে যে অর্থ দিয়ে পুরস্কৃত করেছে সেটা দিয়ে আমি নিজের চিকিৎসালয় খুলতে চাই, কারোর ভরসায় থাকতে চাই না। এবং এই বলে জুলিয়া তো গাড়ি থেকে নেমে যায় এবং পার্কার তো তখনই মনে মনে ভাবে যে যাই হোক না কেন, জুলিয়া আমাকে ভালো বলেছে, ও আমার প্রশংসা করেছে, এটা ওই শয়তান লিনের দোষ যে ও জুলিয়ার মন ভেঙেছিল। কিন্তু আমি জানি যে জুলিয়া একদিন না একদিন আমাকে অ্যাকসেপ্ট করবে, কারণ আমরা একে অপরের ডেস্টিনিতে আছি। মানে পার্কার কিন্তু খুবই পজিটিভ একজন ছেলে ছিল। এবার জুলিয়া তো বাড়িতে ফিরে আসে, মানে সে যেখানে থাকছিল সেখানে, এবং সে দেখে যে ডেমি রোজ এবং অন্যান্য মেয়েরা তার সাথে দেখা করতে এসেছে। এবং তারা বলে ওঠে যে আমরা তো স্বাধীন হয়ে গেলাম, মুক্ত হয়ে গেলাম, কিন্তু এখন তো অন্য কেউই আমাদের কোনো কাজ দিচ্ছে না। আর তাছাড়া আমরা তো পড়াশোনা বা কিছুই জানি না, এমনও না যে কেউ আমাদের বিয়ে করবে। তাহলে এখন আমরা কোথায় যাব? এবার আমরা কি করব?
এবং জুলিয়া তখনই বলে ওঠে যে তোমরা কি তাহলে আমার সাথে আমার চিকিৎসালয়ে কাজ করবে? তোমরা চিকিৎসাবিদ্যা শিখতে আগ্রহী? এবার তারা তো ভাবে যে আমরা তো পড়াশোনাই শিখিনি কোনোদিন, আর চিকিৎসাবিদ্যা তো অনেক কঠিন জিনিস, তাহলে এগুলো আমরা কি করে শিখবো? কিন্তু জুলিয়া তাদেরকে কনফিডেন্স যোগায় এবং তারা সকলেই জুলিয়ার সাথে চিকিৎসালয়ে কাজ করতে রাজি হয়। এবার আমরা দেখতে পাই যে মহারানীর পুরস্কৃত করা অর্থ দিয়ে জুলিয়া একটা নতুন চিকিৎসালয় খোলে এবং সেখানে এসে কর্মচারী হিসাবে ডেমি রোজ তাদেরকে রাখে। প্রথম দিনই পার্কার সেখানে আসে এবং সে জুলিয়ার জন্য নানা দামি দামি ভেষজ নিয়ে আসে, যাতে করে জুলিয়া সেগুলি তার চিকিৎসালয়ে ব্যবহার করতে পারে। এবার ডেমি আর রোজ তো জুলিয়ার কাছে চিকিৎসাবিদ্যার নানা জিনিস শিখে নিচ্ছিল, কিন্তু 2-3 দিন হয়ে যাওয়ার পরও জুলিয়ার কাছে কোনো পেশেন্ট আসছিল না, মানে তার কোনো ব্যবসা বাণিজ্য এগোচ্ছিল না। এরকম করলে কি করে চলবে? আসলে কেউই একজন মহিলা চিকিৎসকের কাছে দেখাতে চাইছিল না এবং জুলিয়া তখনই প্ল্যান করে যে তাহলে তাদেরকে নতুন কিছু পন্থা অবলম্বন করতে হবে। সে বলে যে এবার থেকে প্রতি সোমবার কেবলমাত্র মহিলাদের চিকিৎসা করা হবে এবং মহিলাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে, যেখানে কেবলমাত্র একটি তাম্র মুদ্রার বদলেই তাদের চিকিৎসা করিয়ে দেওয়া হবে। এবং জুলিয়াকে এই ব্যবসায় সাহায্য করতে পার্কারও লেগে পড়ে। পার্কার তো ভবিষ্যৎ গণনা করত এবং পার্কার জুলিয়ার দোকানের সামনেই তার স্টল খুলে বসে এবং সেও মহিলাদের উদ্বুদ্ধ করতে থাকে যাতে তারা জুলিয়ার কাছে চিকিৎসা করায়। এবার একজন মহিলা তো বলে ওঠে যে কিন্তু একটা মেয়ে হয়ে ওকে চিকিৎসা করতে পারবে? তাছাড়া আমাদের রাজ্যে এত ভালো ভালো চিকিৎসক রয়েছে। এবং জুলিয়া তো তখনই তার মুখ দেখে বলে দেয় যে তার কি কি সমস্যা রয়েছে। এবার ধীরে ধীরে জুলিয়ার কাছে অন্যান্য মহিলারাও ভিড় করতে থাকে এবং তাদের নানা রকমের সমস্যা ছিল যেগুলো কিনা ছেলে ডাক্তারদের দেখাতে তাদের দ্বিধাবোধ হতো। কিন্তু জুলিয়া যেহেতু একজন মেয়ে ডাক্তার ছিল, তাই অন্যান্য মহিলারা সহজেই জুলিয়ার কাছে আসতে পারে এবং জুলিয়া তাদের খুবই ভালো করে চিকিৎসা করতে শুরু করে। ধীরে ধীরে একজন মিরাকেল ডক্টর হিসেবে জুলিয়ার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এরকমই একদিন জুলিয়ার সাথে আবারও লিন দেখা করতে আসে। লিন বলে ওঠে যে জুলিয়া, আমার তোমার সাথে কিছু কথা আছে, এবং লিন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এবার জুলিয়া তো বলে ওঠে যে আগের দিনই মহারানী বলে দিয়েছে যে আমি আমার ইচ্ছে ছাড়া কাউকে বিয়ে করব না, তাহলে কেন তুমি আমাকে আবারও জ্বালাতন করতে এসেছো? এবং লিন তো তখনই বলে যে কিন্তু আমি তো তোমার স্বামী, মেনে নিচ্ছি যে আমি একটুখানি তোমার সাথে অন্যায় করেছিলাম। এবং জুলিয়া বলে ওঠে যে একটুখানি অন্যায়? আর তাছাড়া আমি তো গ্রামের একটা অনাথ মেয়ে, তোমার আমাকে নিয়ে এত ভাবার কি আছে? এবং সে তো লিনকে ঠাস করে চড় মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় যে কোনোদিনও আর আমার সামনে মুখ দেখাতে আসবে না। কিন্তু এই সব যখন হচ্ছিল, বাইরে থেকে ইয়েলি দাঁড়িয়ে এসব কিছু শুনতে পায় এবং সে মনে মনে বলে ওঠে যে আচ্ছা জুলিয়া, আমি বুঝতে পেরেছি যে লিনকে হাত করার জন্যই তুমি এই চিকিৎসালয় খুলেছো, যাতে তুমি লোকজনের কাছে ফেমাস হতে পারো, তাই না? তোমার এই ফেমাস হওয়া আমি বন্ধ করছি। তোমার রেপুটেশন আমি এমনভাবে নষ্ট করব যাতে আর কোনোদিন তোমার কাছে কেউ আসবে না। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। এবার জুলিয়ার কাছে এখন তো পেশেন্টের ভিড় হতেই থাকতো এবং সে এরকমই একদিন পেশেন্ট দেখছিল এবং তখনই একটি মহিলা তার কাছে ছুটতে ছুটতে আসে। সে বলে যে ডক্টর জুলিয়া, তোমার ওষুধ মেখে আমার সারা মুখে লাল লাল দাগ হয়ে গেছে। সবাই বলছে যে তুমি ওই বাজে মেয়েদের নিয়েই এই ক্লিনিক খুলেছো, তাই তাদের থেকেই আমার কোনো সংক্রমণ রোগ হয়েছে, তোমার জন্যই এমনটা হয়েছে। এবার অন্য একজন পেশেন্ট তো বলে ওঠে যে এটা তো সম্ভব না, এতদিন ধরে আমিও জুলিয়ার কাছে দেখাচ্ছি, আমার তো কখনো এমনটা হয়নি। এবং সেখানে ইয়েলির অপর এক কর্মচারীও ছিল, যে কিনা বলে ওঠে যে নিঃসন্দেহে জুলিয়ার জন্যই এমনটা হয়েছে। যতই হোক জুলিয়ার বড়কে তাড়িয়ে দিয়েছে, কে জানে ও কোন পুরুষের সাথে সম্পর্ক করে, নিশ্চয়ই ও থেকেই এই মেয়েটার কোনো সংক্রামক রোগ হয়েছে। এক্ষুনি জুলিয়াকে বলো যাতে মেয়েটাকে ক্ষতিপূরণ দেয়। এবার রোজ আর ডেমি তো তখনই বলে ওঠে যে জুলিয়া, আমাদের ক্ষমা করো, আসলে আমাদের জন্যই হয়তো তোমার এরকম বদনাম হচ্ছে। এবং জুলিয়া বলে যে তোমাদের ক্ষমা চাওয়ার কিছুই নেই, কারণ তোমরা কোনো ভুলই করনি। একজন মহিলা হয়েও অন্য মহিলাদের নামে এই ধরনের নোংরা কথা যে বলে সে অন্যায় করেছে। এবার ডেমি তো তখনই বলে ওঠে যে সত্যিই বলছি জুলিয়া, আমিও তো চাই যে একটা ভালো জীবন বাঁচতে, আমি তো চাইনি সরাইখানায় এসে নাচ গান করতে, কিন্তু আমার স্বামী এখানে আমাকে বিক্রি করে দিয়েছিল। এবং রোজ বলে ওঠে যে তার বাবা মাই তাকে এখানে বিক্রি করে দিয়েছিল, তারা কেউই চায়নি এরকম একটা বাজে জীবন কাটাতে, কেউই তো চায়ও না, কিন্তু তারা পরিস্থিতির শিকার ছিল। কিন্তু সেই জীবন থেকে বেরিয়ে এসে একটা ভালো রাস্তা বাছার পরও তাদেরকে এইভাবে অপমান করা হচ্ছে। আসলে সমাজই চায় না যে মেয়েদের ভালো হোক, মেয়েদের উন্নতি হোক।
এবং জুলিয়া তো তখনই বলে ওঠে যে আমার ওষুধ খেয়েই যখন এরকম হয়েছে তাহলে তাকে আমি সারিয়ে দিচ্ছি। এবং বলে সে তো ১ কাপ চা ওই মেয়েটির মুখে ছিটিয়ে দেয়। এবং আমরা দেখতে পাই যে মেয়েটির মুখে যে লাল, লাল দাগগুলি ছিল সেগুলো আসলে রং দিয়ে করা ছিল। তাই জল দেওয়ার ফলে সেই দাগগুলি ধুয়ে যায়। এবার তারা দুজন তো তখনই সেখান থেকে পালাচ্ছিল। কিন্তু তখনই সেখানে পার্কার তার সৈন্যদের নিয়ে চলে আসে। এবং পার্কার ওই দাসীটির চুলের কাঁটাটি লক্ষ্য করে। সে বলে ওঠে যে এমন তো কেবলমাত্র যুবরানীর দাসীরাই ব্যবহার করে, তার মানে নিশ্চয়ই এর পিছনে ইয়েলি রয়েছে। এবার পার্কার আর জুলিয়া ওই ২ দাসীকে নিয়ে ইয়েলির কাছে আসে এবং জুলিয়া তো বলে ওঠে যে ইয়েলি, এবার তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। লিনকে তোমার পছন্দ ছিল, ওকে আমি তোমার করে দিয়েছি, তারপরেও তুমি কেন আমার পিছনে লেগে আছো? আমার চিকিৎসালয় আমায় শান্তি করে চালাতে দাও, না হলে কিন্তু আমি মহারাজকে সবকিছু খুলে বলবো যে তুমি আসলে মহারাজের উপপত্নীর বাচ্চা নষ্ট করার পিছনে রয়েছো। এবার ইয়েলি তো হেসে ওঠে এবং বলে যে তোমার কি মনে হয় রাজকুমার আমাকে ছেড়ে তোমার কথাই বিশ্বাস করবে? এবং তখনই পার্কার তার কয়েন টস করে এবং সে বলে ওঠে যে আমার মনে হয় বিশ্বাস করবে। যাই গিয়ে রাজকুমারের সাথে আমার একান্তে কিছু কথা আছে সেগুলো বলে আসি। এবং পার্কার তো সেই দিকে ছুট লাগায়। এবার ইয়েলি তো চেঁচাতে থাকে যে পার্কার, তোমাকে আমি ছাড়বো না। এবং তখনই সেখানে লিন হাজির হয়। এবার ইয়েলি তো বলে ওঠে যে লিন, দেখো না ওরা আবার আমাকে জ্বালাতন করছে। কিন্তু লিন তো তখনই সরে যায়, ফলে ইয়েলি তো সেখানেই মুখ থুবড়ে পড়ে যায়। এবং লিন তো তখনই জুলিয়াকে বলে ওঠে যে জুলিয়া, আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? আমরা কতটা সময় একসাথে কাটিয়েছি, আমরা একে অপরের সাথে কত খুশির কত দুঃখের মুহূর্ত কাটিয়েছি, তারপরেও তুমি এমনটা কেন করছো? আমি তো তোমার কাছে এতবার ক্ষমা চাইছি। এবং জুলিয়া বলে ওঠে যে ক্ষমা চাইছো কারণ আমি চলে গেছি, আমি যদি তোমার সাথে থাকতাম তাহলে একরকম ভাবে বাজে ব্যবহারই করতে। এবং বলে জুলিয়া তো সেখান থেকে চলে যায়। এবার ইয়েলি তো তখনই বলে ওঠে যে লিন, তুমি কেন আমাকে এরকম করে ইগনোর করছো? তুমি তো কখনো আমার সাথে এরকম খারাপ ব্যবহার করনি। এবং লিন বলে যে এখনের কথা আলাদা আর তখনের কথা আলাদা, আমাকে আর এইভাবে জ্বালাতন করবে না। এবং লিন সেখান থেকে চলে যায়। এবার ইয়েলির তো মাথা পুরোই খারাপ হয়ে যাচ্ছিল যে তার প্রিয় লিন তাকে সবচেয়ে ভালোবাসে, তারপরেও তার সাথে এমনটা সে কেন করছে। এবং ইয়েলি ঠিক করে যে এবার তো জুলিয়াকে পৃথিবী থেকেই সরিয়ে দিতে হবে, কারণ জুলিয়ার জন্যই না এত কিছু হচ্ছে। জুলিয়াই যদি না থাকে তাহলে লিন অবভিয়াসলি আবার ইয়েলিকে ভালোবাসতে শুরু করবে। মানে ইয়েলি কিন্তু যুবরাজের সাথে বিবাহিত ছিল, তারপরেও ইয়েলি এতটা শয়তান ছিল যে সে অন্যের বরকেও ছাড়ছিল না। এবার ইয়েলি তো তখনই কিছু গুপ্ত হত্যাকারীদের সাথে দেখা করে এবং তাদের টাকা দিয়ে বলে জুলিয়াকে খতম করে দিতে। এবার আমরা অপরদিকে জুলিয়া এবং রোজি ডেমি এদেরকে দেখতে পাই। এবার রোজি আর ডেমি তো জুলিয়াকে খেপাচ্ছিল যে পার্কার তো তোমাকে খুবই ভালোবাসে, তাহলে পার্কারের সাথে আমরা সম্বন্ধটা কবে পাকা করব? এবং তখনই সেখানে ইয়েলির ওই গুপ্ত হত্যাকারীরা হাজির হয় এবং তারা তো তরোয়াল নিয়ে জুলিয়াদের ওপর হামলা করে। কিন্তু তখনই জুলিয়া তার পকেটে থাকা একটি সাদা গুঁড়ো ওদের মুখের ওপর ছড়িয়ে দেয় এবং পার্কারও ততক্ষণে চলে আসে জুলিয়াকে বাঁচাতে। এবার পার্কার তো তাদের বলে যে তোমাদের কে এখানে পাঠিয়েছে বলো। এবং তারা তখনই বিষ খেয়ে নিজেদের মেরে ফেলে যাতে করে তাদের মুখ থেকে কোনো কথা না বেরোয়। কিন্তু তাদের কাছে একটি শিলমোহর পাওয়া গেছিল, এটা ছিল ইয়েলির শিলমোহর। এবার ততক্ষণে তো লিনও সেখানে চলে এসেছিল। লিন বলে ওঠে যে জুলিয়া, তুমি আমার সাথে ফিরে চলো, আমার সাথে থাকলে তোমার উপর হামলা করার সুযোগ কেউ পাবে না। এবং পার্কার বলে ওঠে যে তোমার সাথে ছিল বলেই আজকে জুলিয়ার প্রাণ সংশয় হলো। দেখো তোমার প্রিয় ইয়েলি জুলিয়াকে কিভাবে মারতে চেয়েছিল। এবং সে তো শিলমোহরটা লিনকে দেখায় এবং লিন এতদিনে বুঝতে পারে যে আসলেই সে অন্ধ ছিল, আসলে ইয়েলি কত বড় শয়তান ছিল। এবং সে ওই শিলমোহর নিয়ে ফিরে যায়। এবং আমরা দেখতে পাই যে পার্কার কিন্তু জুলিয়াকে বাঁচাতে গিয়ে প্রচন্ড আহত হয়েছিল, মানে তরোয়ালের ঘাটা পার্কার কিন্তু নিজের ওপরে নিয়েছিল। জুলিয়া তো সঙ্গে সঙ্গে পার্কারের চিকিৎসার ব্যবস্থা করে। এবার একদিকে জুলিয়া তো পার্কারের চিকিৎসা করছিল, অপরদিকে লিন গিয়ে কনফ্রন্ট করে ইয়েলিকে। সে ওই শিলমোহরটা ইয়েলিকে দেখিয়ে বলে যে এটা কি। এবার ইয়েলি তো বলে ওঠে যে এটা এটা তো মনে হচ্ছে আমাদেরই পারিবারিক শিলমোহর, কিন্তু এটা তুমি কোথা থেকে পেলে? এবং লিন বলে ওঠে যে তুমি বুঝতে পারছো না কোথা থেকে এলাম, আসলে আমার কাছে আজকে একজন এসেছিল, তার থেকেই পেলাম। সত্যি কথাটা জানার এবার সময় হয়ে গেছে। এবং লিন সেখানে ইয়েলির ওই দাসীকে নিয়ে আসে এবং সেই দাসীকে তো ভালো রকম শিক্ষাই দেওয়া হয়েছিল
তাই ইয়েলির দাসী সমস্তটা স্বীকার করে এবং সে বলে যে কিভাবে ইয়েলি জুলিয়াকে হত্যা করার প্ল্যান করেছিল, কিভাবে ইয়েলি যুবরাজের উপপত্নীর সন্তানকে হত্যা করেছিল এবং সে গ্রামে গিয়ে লিন এবং জুলিয়ার মধ্যে ভুল বোঝাবুঝি করেছিল, কিভাবে ইয়েলি অসুস্থ হওয়ার নাটক করেছিল যাতে করে জুলিয়াকে ফেলে লিন তাকে বেশি প্রাধান্য দেয় এবং লিন তো বুঝতে পারে যে সে জুলিয়ার সাথে কতটা অন্যায় করেছে। একটা মিথ্যাবাদীর জন্য সে নিজের স্ত্রীর সাথে অন্যায় করেছে এবং সে তো ইয়েলির গলা টিপে ধরে যে তোমার জন্য আমার সংসারটা নষ্ট হয়ে গেল, তোমাকে আমি কখনো ক্ষমা করব না, তুমি সত্যিই একটা নাগিন। এবং ইয়েলি তো তখনই বলে ওঠে যে ও, আমি সাপ আর তুমি খুব ভালো নাকি? তা তুমি যখন 3 বছর একজনের সাথে বিয়ে করেছিলে তারপর আমাকে দেখে বদলে গেলে কি করে? আমি কিন্তু জুলিয়ার সাথে যত না খারাপ ব্যবহার করেছি তার চেয়ে বেশি তুমি করেছো। তাই যদি কাউকে দোষ দেওয়ার হয় তাহলে সেটা নিজেকে দাও। এবং লিন তো তখনই এলিকে ঠাস করে এক চড় মারে এবং সে বলে যে আমি যুবরাজকে গিয়ে সব সত্যি ঘটনা বলবো, তারপর আমি দেখব তোমার সাথে কি হয়। এবং লিন মনে মনে ভাবে যে আমার সাথে হয়তো এটা হওয়ারই ছিল, এটাই আমার প্রাপ্য, কারণ আমি আসল নকল চিনতে পারিনি। অপরদিকে আমরা জুলিয়াকে দেখতে পাই এবং তার কাছে রোজ ছুটতে ছুটতে আসে। রোজ বলে যে জুলিয়া, তোমাকে একটা খবর দিতে এলাম, শুনলাম জেনারেল লিন নাকি তোমাদের ওই গ্রামের বাড়িটা পুরোপুরি সারিয়ে দিয়েছে, মানে যেটা আগুনে জ্বলে গেছিল সেই বাড়িটা, এবং সেই বাড়ির সামনে তোমার প্রিয় ফুলের চাষও করেছে। এবার জুলিয়ার তো তখনই মনে পড়ে যে সে লিনকে একবার বলেছিল বটে যে এই ফুলটা তার প্রিয় ফুল, কিন্তু এই ফুল তো শীতকালে ফোটে না, তাই লিনের পোতা এই ফুলও কখনো ফুটবে না, ঠিক যেমন ভাবে তার আর লিনের সম্পর্কটা কখনো ঠিক হবে না তেমনই। এবং সে তো পার্কার কেমন আছে সেটা দেখার জন্য যায়। এবার সেখানে আমরা ডিউক অফ জেন অর্থাৎ পার্কারের বাবা এবং মাকেও দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে তারা পার্কারকে দেখার জন্য এসেছিল। এবার জুলিয়া তো তাদের কথা বলার জন্য একা ছেড়ে দেয় এবং তখনই পার্কারের মা বলে ওঠে যে এই, তুমি কি বোকা নাকি? একটা ছেলে যখন দুর্বল থাকে তখনই তো মেয়েটা তাকে বেশি করে ভালোবাসে, তাই যতদিন পারো অসুস্থতার নাটক করে এখানেই পড়ে থাকো, যতদিন না জুলিয়া তোমার প্রপোজালে রাজি হচ্ছে ততদিন বাড়িতে ফিরবে না। এমনকি পার্কারের বাবাও তো বলে ওঠে যে আরে হ্যাঁ, তোমার মাকেও তো আমি এমন করেই ফাঁসিয়েছিলাম, আমার ছেলে হয়ে তুমি এতটুকু করতে পারছো না। পার্কারের বাবা মা তো তাকে আরো উৎসাহ দেয় এবং পার্কার তো উৎসাহ পেয়ে আরো অসুস্থতার নাটক করতে থাকে, যাতে জুলিয়া তাকে নিজে হাতে ওষুধ খাইয়ে দেয়, তার আরো বেশি যত্ন নেয়। এবং পার্কারের মা বাবা তো ততদিনে নাতিপুতির স্বপ্ন দেখতেও শুরু করে দিয়েছিল। কিন্তু তখনই সেখানে হাজির হয় ইয়েলি এবং সে তো ডিউক অফ জেনকে বলতে থাকে যে তোমরা কি পাগল? তোমরা এই মেয়েটার সাথে নিজেদের ছেলের বিয়ে দেওয়ার কথা ভাবছো? তোমরা জানো এই মেয়েটা কতটা অসভ্য? এই মেয়েটা 3 বছর এক জায়গায় সংসার করেছে, তারপর ওই নোংরা মেয়েগুলোর সাথে ওই সরাইখানায় থাকতো, আর এরকম একটা মেয়েকে তোমাদের মতো সম্মানিত পরিবারে তোমরা বউ করে আনবে? এবার পার্কার তো অসুস্থ অবস্থাতেও চেঁচিয়ে ওঠে যে চুপ করো তুমি। এবং ইয়েলি তো মনে মনে ভাবে যে জুলিয়া, আমি যদি ভালো থাকতে না পারি তোমাকেও আমি ভালো থাকতে দেব না। এবং তখনই পার্কারের মা বলে ওঠে যে ইয়েলি, তোমার কথা বলা শেষ হয়েছে, তাহলে এবার আমি বলি। তুমি মনে হয় এখনো জানো না যে তোমাকে যুবরাজ ত্যাগ করেছে, তাই তুমি আর এই সাম্রাজ্যের যুবরানী নও, তাই তোমার কোনো কথা শুনতে আমরা বাধ্য নই। একটা মহিলা হয়ে একটা অপর মহিলার প্রতি এত নোংরা কথা কি করে বলো? তুমি তো একটা কুকুরের থেকেও অধম। আর তাছাড়া জুলিয়ার মতো চিকিৎসক এই সাম্রাজ্যে কেউ নেই, এত কটা মেয়েরও চিকিৎসা করেছে, সুতরাং শুধুমাত্র পার্কার না, যে কোনো ভালো ছেলের যোগ্য হও। এবং তখনই জুলিয়া এসে ঠাস করে ইয়েলিকে এক চড় মারে। এবার ইয়েলি তো তখনই ঘুরিয়ে জুলিয়াকে চড় মারতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে লিন চলে আসে এবং লিন ইয়েলির হাত ধরে নেয় এবং সে বলে ওঠে যে ইয়েলি, এখান থেকে চুপচাপ আমার সাথে চলো। এবং সে ইয়েলিকে সেখান থেকে টানতে টানতে নিয়ে চলে যায়। এবং পার্কারের মা তো তখনই জুলিয়ার হাত ধরে বলে যে জুলিয়া, তুমি খুবই ভালো একটা মেয়ে, আমরা খুবই দুঃখিত যে তোমাকে এত কষ্ট পেতে হয়েছে, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমার খুব ভালো খেয়াল রাখবো। এবং এই বলে তারা সেখান থেকে চলে যায়। কিছু দিনের মধ্যেই পার্কার তো সুস্থ হয়ে ওঠে এবং সে জুলিয়াকে তাকে সুস্থ করে তোলার জন্য ধন্যবাদ জানায়। এবং পার্কার জুলিয়াকে আবারও প্রপোজ করে যে আমি তোমাকে সবসময় ভালো রাখবো, সবসময় তোমার পিছনে থাকবো, কখনোই তোমার কোনো কাজে বাধা দেব না, তুমি আমাকে একটা সুযোগ তো দিয়ে দেখো। এবং জুলিয়া তো তখনই পার্কারকে কিস করে। পার্কার তো বিশ্বাসই করতে পারে না যে এটা সে স্বপ্ন দেখছে নাকি এটা সত্যি। পার্কার তো তখনই বুকে ব্যথার অ্যাক্টিং করে বলে এই যে
আমার বুকটা ভীষণ ব্যথা করছে, মনে হয় একটা হাগ দরকার। এবং সে জুলিয়াকে নিজের কোলে বসিয়ে নেয়। মানে তাদের একটা সুন্দর সম্পর্কের শুরু হয় এখান থেকে। এবার কিছুদিন পরেই লিন জুলিয়ার সাথে দেখা করতে আসে এবং সে বলে যে, জুলিয়া, আমি বুঝতে পেরেছি আমি কি ভুল করেছিলাম, আর আমি তোমাকে আমার সাথে ফিরে যাওয়ার জন্য জোর করব না। আমাদের গ্রামের বাড়িটা আমি সারিয়ে দিয়েছি, যদি তোমার কখনো ইচ্ছা হয় তাহলে সেখানে তুমি যেও। এবং লিন জুলিয়াকে একটি ফুলও দেয়। মানে এত শীত হওয়া সত্ত্বেও জুলিয়ার প্রিয় ফুলটা কিন্তু ওখানে পুঁতেছিল, কারণ লিন হয়তো এইবার সত্যিই চেষ্টা করেছিল। এবং লিন জানায় যে বর্ডারে এখন খুবই গোলমাল চলছে, তাই সে যুদ্ধ করতে লিন সেখানে রওনা দিচ্ছে। এবং কিছুদিন পর জুলিয়া খবর পায় যে সেই যুদ্ধেই লিন মারা গেছে। এবং লিন সেই মাথার কাঁটাটা, মানে জুলিয়া যেটা ভেঙে ফেলেছিল, সেটা সারিয়ে জুলিয়াকে উপহার স্বরূপ পাঠিয়েছিল। মৃত্যুর আগে সেটা সে জুলিয়ার জন্য পাঠিয়ে গেছিল। এবং লিনের মৃত্যুর খবর শুনে জুলিয়ার চোখ থেকে তো জল বেরিয়ে আসে, কারণ যতই হোক 3টে বছর সেই মানুষটাকে ভালোবেসেছিল। এবং জুলিয়া পার্কারের সাথে তাদের সেই বাড়িতে ফিরে যায়, কিন্তু সেখানে থাকার জন্য না। জুলিয়া তার সেই চুলের কাঁটাটা সেখানেই ফুল গাছের নিচে পুঁতে দেয়, কারণ এই জীবনটা বা তার জীবনের এই অধ্যায়টা এখানেই শেষ। জুলিয়া মনে মনে বলে যে লিন একজন ভালো স্বামী ছিল না ঠিকই, কিন্তু দেশের জন্য অত্যন্ত ভালো একজন জেনারেল ছিল, তাই এইটুকু সম্মান সে ডিসার্ভ করে। এবং এরপর জুলিয়ার পার্কার বেরিয়ে পড়ে তাদের ঘোড়া নিয়ে বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে, কারণ তাদের দুজনেরই ইচ্ছে ছিল চারিদিক ঘুরে দেখার, এবং তারা খুশি মনে বাকি জীবনটা একসাথে কাটায়। এবং এখানেই আমাদের এই মিষ্টি গল্পটা শেষ হয়। তো তোমাদের গল্পটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তোমাদের কি মনে হয় জুলিয়ার কি উচিত ছিল লিনকে আরেকটা সুযোগ দেওয়ার? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। এরপর কি ধরনের ড্রামা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আর এই ড্রামাটা ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য কিন্তু অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তো এই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটায় ক্লিক করতে ভুলো না, না হলে কিন্তু নতুন নতুন ড্রামা মিস হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।